এই যে এতক্ষণ এই ভিজুয়ালটা দেখলেন, এটা আপনাদের কাছে কি জানি না, আমার কাছে এটা ফার্স্ট অ্যান্ড পিওর মিনিং হলো কাইন্ড অফ ফ্রিডম অফ হ্যাপিনেস। এই যে ট্রাকের মাথায়, খোলা ট্রাকের পিছনে বসে একজন লোক তার কাজে গন্তব্যের দিকে যাচ্ছে, কিন্তু সেই যাতায়াতের পথে এই যে সুন্দর পরিবেশের মধ্যে তার গায়ে যে হাওয়াটা লাগছে এবং জামাটা যে ফরফর করে উঠছে, চুলটা যে উঠছে, এটা আমার মনে হয় এই ফিলিংসটা, এই সেন্সেশনটা তাকে অনেকটা হালকা করে দেয়, সারাদিনের যে চাপ থেকে অনেকটা রিল্যাক্স দেয় আমার মনে হয়। তো এরকম আরো ফ্রিডমের এক্সাম্পল আমি দিতে পারি, যেমন ধরুন হঠাৎ বৃষ্টি এলো, আপনি কোথাও একটা দাঁড়িয়ে আছেন, কোনো একটা চালায় নিচে হাতটা হালকা করে বাড়ি দিলেন, হাতে জলের ছিট, ঠান্ডা জলের ছিটিটা এসে পড়ল, মুখটা একটু বাড়িয়ে জিভটা বাড়ালেন, বৃষ্টির জলের স্বাদ নিলেন। খুব ছোট ছোট মোমেন্ট, কিন্তু আমার মনে হয় এগুলো ফ্রিডম মোমেন্টের সঙ্গে কম্পেয়ার করা যায়। তার যে খুশিটা, তার যে মানে ভালো লাগাটা, এটা খুবই সামান্য ঘটনা, কিন্তু এগুলো আমরা এক্সপিরিয়েন্স করার সবসময় একটা লোভ থাকে। আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, আপনি কোনো ঝর্ণা জাতীয় কোনো বয়ে যাওয়া জল, তার মধ্যে পা ডুবিয়ে বসে আছেন, জলটা ছুঁয়ে আপনার পা ছুঁয়ে যাচ্ছে, খালি পা, জুতো পরা নাই, তার যে সেন্সেশনটা, তার যে ফিলিংসটা, এটাকেও এর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আপনি উম, একটা সুন্দর ফাঁকা রাস্তা, দুপাশে ধান জমি, জল জমে আছে, সদ্য বৃষ্টি হয়েছে, আকাশে একদম মেঘ ভর্তি, ঠান্ডা হাওয়া, আপনি নিজের ইচ্ছে মতন সেই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন হাওয়ার অপোজিট, আর আপনার চুলগুলো উঠছে, জামাগুলো উঠছে। তো আজকে যে গল্পটা বলবো, আমার ছবি তোলার যে 10 বছরের জার্নির শুরুর দিকেও বলবো না, 2-3 বছর হয়ে গেছে। আমি প্রথম এরকম ফ্রিডম মুভমেন্টের বা এই ধরনের এক্সপিরিয়েন্স, ছোট্ট মুহূর্তের মধ্যেও যে কত একটা 2-3 সেকেন্ডের জন্য হলে ওটা আমরা স্বাধীনতা উপভোগ করতে পারি, সেটা আমি রিয়েলাইজ করেছি। এবং সেই দিনটার পর, সেই ছবিটা তোলার পর পার্মানেন্টলি আমার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছিল। তো এখন যে ফুটেজটা দেখালাম সেটা বেশি পুরনো নয়, 1-2 বছর আগে। তো ভিজুয়ালসটা দিয়ে শুরু করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের রিলেট করতে সুবিধা হয়। যাই হোক, আজকের আমার প্রথম গল্প, প্রথম আজকে আমার ছবির গল্প যেটা বলবো সেটা হলো এই ছবিটা। শুরু করা যাক। আমি শুভ্র ঘোষ, এটা আমার চ্যানেল দ্য আনঅফিসিয়াল স্টোরি টেলার বাই শুভ্র ঘোষ। তো এই যে ছবিটার কথা এখন বলবো, সেটা তুলেছিলাম কোভিডের আগে, 18, 17, 18 এরকম সাল হবে। তো আমাকে দীর্ঘদিন কলকাতায় যেতে হয়, লাস্ট 10 বছর ধরে, 2015 থেকে এখনো চলছে কন্টিনিউ। তার মধ্যে লাইফের অনেক নতুন চেঞ্জেস এসছে। তো আমাকে 2 মাস ছাড়াই চেক আপে যেতে হয়, এবং আমার তো একটা একটা টাইমে আমার যখন নিজের গাড়ি ছিল না, আমার বাইরের ছবি বা আউটডোরের ছবি বলতে যেটা আপনারা দেখেছেন বা দেখেন, সেগুলো সবই ওই কলকাতা যাওয়ার পথে গাড়ির জানলা দিয়ে তোলা। তো সেরকমই আমি যাচ্ছি, এবং এটার একটা এই জার্নিটার একটা প্যাটার্ন আছে। মানে আমি যেহেতু 2 মাস ছাড়াও যেতে হয়, আমি আমাদের ভারতের প্রত্যেকটা সিজনাল আমি ছবি, তার যে প্রকৃতির গত চেঞ্জেস, তার মানুষের পোশাক পরিচ্ছদের গত চেঞ্জেস, মানুষের বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জেস, এগুলো আমার খুব ছবিতে স্পষ্ট। তো এইভাবে যেতে যেতে আমি আমার 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 পজিশন হচ্ছে গাড়িতে ড্রাইভারের পাশের সিট, একদম ফ্রন্ট সিটে। তার ফলে আমি সামনের পুরো ভিজুয়ালসটা পাই, এবং সাইডের উইন্ডো দিয়েও আমি সাইডের ছবিগুলো দেখতে পাই। এবং আমার গাড়িতে উঠেই আমার কাছ থেকে ক্যামেরাটি বার করে নিই এবং অবজারভেশন শুরু। এইভাবে দীর্ঘদিন যাতায়াতের ফলে আমার চোখের সামনে যেগুলো হতো, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিজুয়ালস ছিল, এই যেহেতু হাইওয়ে দিয়ে যাই, প্রচুর দূরপাল্লার ট্রাক আমার চোখের সামনে থাকতো, এবং সেই ট্রাকের উপরে এই কিছু মানুষ, তারা নিজেদের ভঙ্গিতে বা নিজেদের মতন করে তাদের নিজেদের পোশাক আশাকে বসে থাকতো। এবং আমি একটা জিনিস নোটিস করেছিলাম, ট্রাকগুলো যখন যাচ্ছে, মানে দিনের শুরু, আমরা যখন সকালে যাই, মানে তখন তারাও কাজে যাচ্ছে, তাদের একটা মাথায় একটা বোঝা থাকে, মাথায় একটা চাপ থাকে, কাজেই তারা পাশাপাশি সহকর্মীরা সহ বসে আছে, 3-4 জন একসঙ্গে একই বয়সে, কিন্তু তারা সেভাবে খুব একটা কথাবার্তা বলেন, একটা অদ্ভুত চাপা একটা এক্সপ্রেশন, কাজটা করে দিতে পারলেই বোঝাটা মুক্ত হবে, এরকম একটা ফিলিংস তাদের চোখে মুখে দেখে মনে হয়। তো সবটাই আমার অ্যাজাম্পশন। তাদেরও ছবি তুলেছি, কিছু খুব টায়ার্ড, ক্লান্ত, কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো হাসি খুশি মুখ নেই, কোনো কথাবার্তা নেই, জাস্ট চুপচাপ এই বস্তাগুলোর মতোই তারাও বসে আছে, যেন তারাও বস্তারই একটা পার্ট, তারাও একটা বোঝা।
এবার মজার ব্যাপার হতো, আমি যখন সন্ধ্যাবেলা ফিরতাম কলকাতা থেকে চেক আপ করে, তখন পরিবেশটাও অনেকটা চেঞ্জ হয়ে যেত। মানুষদের সকালে যাওয়ার সময় আশপাশ দোকানপাট, রংচং, মানুষজনের গতিবিধি, তাদের একরকম এনার্জি। এবং নোটিস করতাম ফিরছি যখন, পুরো আশপাশটা একই রাস্তা, একই জায়গা, একই দোকানপাট, সবকিছুই, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস, একটা রিল্যাক্সেশন, একটা স্থিতিশীলতা থাকে, একটা রিল্যাক্স ওয়েতে তারা হাঁটাচলা করে, হাসি ঠাট্টা মজা এইসব এক্সপ্রেশনগুলো ধরা পড়ে সেই টাইমটায় বেশি। ঠিক সেরকমই ফেরার সময় যখন ট্রাকগুলো আমার সামনে থাকতো, এই ট্রাকগুলো অনেকটা বোঝা মুক্ত থাকতো। কিছু ট্রাকে মাল বোঝাই থাকতো, কিন্তু ম্যাক্সিমামটাই ট্রাকগুলো খালি থাকতো। এবং তার উপর যে মানুষগুলি, তারা কে পায়ের উপর পা তুলে বসে আছে, কে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, কেউ গল্প করছে, জামা কাপড় সব রিল্যাক্স, বড় অদ্ভুত তাদের মধ্যে রিল্যাক্সেশন লক্ষ্য করতাম। তো সেরকমই একদিন আমি ফিরছি, বর্ষাকাল, বর্ষা ঢুকবে বা বর্ষা চলে যাবে এরকম একটা সময়, মোটামুটি এটা ভালো বৃষ্টি হয়ে গেছে সেই সময়। তো আমি যাচ্ছি এবং আমার সামনে একটা ট্রাক যাচ্ছে, এবং যেহেতু সন্ধে হয়ে আসছে, সূর্যাস্ত হবে, এবং সেই তার আগেটায় বৃষ্টি হয়েছে, আকাশের রূপটাও অন্যরকম ছিল, এবং তার মেঘের সঙ্গে রিফ্লেক্ট হয়ে সূর্যের আলোটা একটা অদ্ভুত গেরুয়া রং ধারণ করেছিল, আকাশি গেরুয়া মিশিয়ে। এবং একটি ছেলে, সে ট্রাকের মধ্যে বসে আছে, এবং তার মাথায় এটি ওই ঠিক গেরুয়া মেঘের যে গেরুয়া রংটা, সেই রঙেরই একটা গামছা তার মাথায় বাঁধা আছে। আমি ন্যাচারালি তার ওই গেরুয়া রংটাই আমার আমার চোখে অ্যাট্রাক্ট করেছিল। আমি এবার গাড়ি তো রানিং ওয়েতে আছে, গাড়ি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হচ্ছে, আমি কিছুতেই ফোকাস ফিক্স করতে পারছি না, এবং অনেক চেষ্টা করে ছেলেটির মাথায় আমি ফোকাস ফিক্স করার চেষ্টা করছি। এবং এইরকমই একটা আমি পুরো জোনে ঢুকে গেছি, আমি পুরো এনার্জিটা ফিল করছি, আমার ফুল কনসেন্ট্রেশন ওর ওই গোলাপি গামছা, এই গেরুয়া গামছা। ইতিমধ্যে সাডেনলি হয় না, মানে বলে না যে পারফেক্ট টাইমে সেই জায়গায় পারফেক্টলি প্রেজেন্ট থাকা এবং পারফেক্টলি ক্লিক করা, ওরকমই একটা ম্যাজিক মোমেন্ট তৈরি হলো। যাচ্ছি, আমিও ক্যামেরা একদম রেডি, আমারও হাত পজিশন সব রেডি, নিজের বডিকেও পুরো একদম ফিক্সড করে ফেলেছি। ইতিমধ্যে হঠাৎ একটা হাওয়া দিয়ে বৃষ্টি নেমে গেল, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু খুব, যেহেতু ওরা হাইওয়েতে, বৃষ্টির হাওয়ার তোড়টাও বেশি, বৃষ্টির তোড়টাও বেশি ফিল হচ্ছে। এবং ছেলেটি হঠাৎই দেখলাম তার মাথার গামছাটি খুলে, আমি পুরোটা ভিউ ফাইন্ডার দিয়ে দেখছি, আশপাশটা কিচ্ছু নেই, শুধু পার্টিকুলার ওই ছেলেটি আমার তখন সারা ব্রেন জুড়ে, সারা মন জুড়ে ওই ছেলেটি আছে। হঠাৎই ছেলেটি গামছাটা খুলে দুহাত দিয়ে তুলে ধরলো, এবং গামছাটা পরপর করে উঠতে শুরু করলো। যেমন আমার মনে পড়ছে সেই ভিজুয়ালসটা, প্রথম যখন কাওয়ানা পেয়ারে দেখেছিলাম, নিউজিল্যান্ডের একটা আউটডোরে একটা গাড়িতে বসে আমসা পটেল নিজের গলার স্কার্ফটা তুলে উড়িয়েছিল। ছেলেটি কি অদ্ভুত একটা আনন্দ হঠাৎ উপভোগ করা শুরু করলো, এবং কতক্ষণ, ফ্র্যাকশন অফ সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড হবে মোমেন্টটা, যে আমি গাড়িটা ক্রস করে এগিয়ে চলে গেলাম। তারপর যখন ক্যামেরাটা চোখ থেকে নামালাম, আমি ফিল করলাম আমার মধ্যে একটা পার্মানেন্টলি কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, এবং অনেক কিছু ভিজুয়ালস আমার চোখের সামনে তখন আসা শুরু হলো ছোটবেলায়। যেমন এই যে এক্সাম্পলসগুলো শুরুতে দিয়েছিলাম, বৃষ্টির জলের ফোঁটা মুখে নেওয়া, হাত বাড়িয়ে বৃষ্টিকে উপভোগ করা, কোনো ঝর্ণার মধ্যে পা ডুবিয়ে বসে থাকা, বা একটা কোনো ফাঁকা রাস্তায় হাওয়ার অপোজিটে গাড়ি চালানো, এই যে মোমেন্টসগুলো আগে তো আমি উপভোগ করেছি, কিন্তু এইগুলোকে আমি এইভাবে রিয়েলাইজ করিনি কখনো। এই মোমেন্টটা আমাকে সেই জায়গাটায় পৌঁছে দেয়, এবং সেটা সম্ভব হয়েছে আমি ব্যাপারগুলো ভিউ ফাইন্ডার দিয়ে পুরো কেন্দ্রীভূত হয়েছিলাম ওই ছেলেটার মধ্যে, যাতে আশপাশটা কোনো কিছুই আমাকে ইনফ্লুয়েন্স করে। আমি তারপর থেকে যতবার আমার এই ধরনের প্রচুর ছোট ছোট মুহূর্ত মানে খুবই ছোট মুহূর্ত, এগুলোর কোনো সাধারণভাবে কোনো ভ্যালুই আমরা করি না, কিন্তু একটা অদ্ভুত আমাদের মধ্যে রিল্যাক্সেশন তৈরি করে দেয়, আমাদের অ্যাংজাইটি দূর করে দেয় সেই মুহূর্তে, আমাদের চিন্তা ভাবনাটাকে একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এই মুহূর্তগুলো কিন্তু সেটা আমাদেরকে হেল্প করে। আপনারা মনে করে দেখুন, আপনারা যখন খুব অ্যাংজাইটিতে আছেন, ডিপ্রেশনে আছেন, হঠাৎ বৃষ্টি নামলো, বা হঠাৎ আপনি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেলেন, একটা ফাঁকা রাস্তায় নিজে ইচ্ছে মতন গাড়ি চালালেন, যেমন লং ড্রাইভে যে কারণে মানুষরা বেরিয়ে যায়, তাই না? আমরা রিয়েলাইজ করি না। এরপর থেকে যতবার আমি ওই ধরনের ছোট ছোট মুহূর্তকে আমি উপভোগ করেছি বা চেরিশ করেছি, আমার কিন্তু এই গামছা ওড়ানো, এই ট্রাকের মাথার এই অচেনা ছেলেটিকে আমার বারবার মনে পড়ে। এই ছবিটা আমাকে সেই জায়গাটা করে দিয়েছে, এবং ছবিটা তো সবার ফেসবুকে দেওয়ার পর সবার খুব ভালো লেগেছে, পপুলারও হয়েছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ছবির পিছনের এই গল্পটা আমাকে অ্যাজ এ হিউম্যান বিং
আমার মধ্যে অনেক কিছু চেঞ্জেস এনেছে। আমি যখন কেউ কখনো ডিপ্রেসড থাকে বা কারো অ্যাংজাইটি হয়, আমি তাকে এই ছবিটার কথা বলি এবং এই ছোট ছোট যে এক্সাম্পলসগুলো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে সেই ছেলেটিকে আমি বা মেয়েটিকে আমি কানেক্ট করানোর চেষ্টা করি। বলি যে এটা করতে পারিস, এটা করে দেখতে পারিস, আমার মনে হয় তোর অ্যাংজাইটিটা শিফট করে যাবে বা ডিপ্রেশনটা দূর হয়ে যাবে, এবং সেগুলো কাজও দেয়। তো এই হলো আমার এই ছবিটার ব্যাক স্টোরি। এবার প্রত্যেকটা ছবিরই তো একটা নিজস্ব জার্নি থাকে, এই ছবিটারও একটু লম্বা জার্নি আছে। প্রথমে তো ওই ছবিটা যখন আমি ফেসবুকে দিই, বেশ কিছু অচেনা অচেনা একজন মানুষ, প্রিয়া সিং বলে একজন, তার নাম, খুব একটা রিয়েট বা কমেন্ট করতেন না। এই ছবিটায় একটা লম্বা চওড়া একটা বেশ সুন্দর পোয়েটিক কমেন্ট করেছিলেন, আমার মনে আছে কমেন্টটা, সেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন। আরো অনেক মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করেছে, এবং এই ছবিটা দিয়ে আমার পরিচিতিও হয়ে গেছে। ওই যে গামছা ওড়ানো ছবিটা, ওই যে গেরুয়া রঙের গামছা, এরকম ভাবে আমাকে মনে করায়। তো এই ছবিটা এতই প্রিয় ছবি। এর আগে যে আমি যে ছবিটার গল্প বলেছিলাম, ওই জানলার মধ্যে পর্দাটা পায়রার মতো হয়ে আছে, সেটা আমার একটা লাইফের ইম্পর্টেন্ট ছবি। তো ওই ছবিটা এবং এই ছবিটা দিয়ে আমি আমার যে স্টুডিও, তার বাইরের যে এন্ট্রান্স, সেখানে একটা হলুদ দেওয়ালে আমি এটা নিজের হাতে এঁকে ডিজাইন করে এই দুটো ছবিকে ইউজ করে একটা ওয়াল আর্ট করেছি। সেই ওয়াল আর্টের গল্প আমি ইন্ডিভিজুয়ালি একটা আলাদা গল্প করবো, তো তাই ডিটেলসে বলছি না। তো ছবিটা ওই জায়গাতেও স্থান পেয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট এই ছবিটার জার্নিতে যোগ হয়েছে, সেটা হলো যে বেশ কিছুদিন পর এই ছবি তোলা হয়ে গেছে, ছবিটা ফেসবুকে পপুলার হয়েছে। একটু তার একটা দীর্ঘ টাইম পেরিয়ে গেছে, কোভিড পরবর্তী টাইমে এরকম জাস্ট র্যান্ডাম আমি ফেসবুক স্ক্রল করছি, তো একটি ইনবক্সে মেসেজ আছে আমারই বন্ধু। তো সে খুব ভালো ছবিও তোলে এবং মেনলি সে একজন কবি, নাম সঞ্জন, বর্ধমানে থাকে। তো আমাকে বলে যে তোমার সঙ্গে একজন কথা বলতে চাইছে, তোমার ফোন নাম্বারটা দেবে, যে একটা কবিতার বইয়ে প্রচ্ছদের ব্যাপারে কথা বলবে। বলে আচ্ছা ঠিক আছে। তো তারা কোনোভাবেই সেই ছবিটার মনোমতো বা পছন্দ মতন বা মানানসই কিছুতেই কভার তারা তৈরি করতে বা খুঁজে পাচ্ছিলেন না কারো কাছে। তো সঞ্জনা তাকে বলেছিলেন যে আপনি সুপ্রের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার মনে হয় ও ব্যাপারটা, ওর কাছে ছবি আছে, থাকতে পারে। তো আমার নাম্বারটা আমার পারমিশন নিয়ে ওনাকে দিয়েছি। তো এক দুদিন পর বিকেলবেলা আমি আমার বাগানে বসে আছি, গাছপালাগুলো দেখছি, এটা ওটা দেখছি। কলকাতা বই মেলার আগেটায় যে আগে একটা ফোন আসে, যে বলে যে সঞ্জনা আমাকে আপনার নাম্বারটা দিল, তো আমি কথা বলতে চাই আপনার সাথে, যে এরকম একটা কবিতার বই আছে। তো সেটা আমরা অনেক চেষ্টা করে আমরা ওই ওই প্রকাশনীটা, ওদের সমস্ত বই ওরা কখনো, ওরা সব বইতে ওরা তোলা ছবিকে প্রচ্ছদ হিসেবে ইউজ করে, ওইখান থেকে ওনারা বেরোন না। কাজেই ওনারা ফটোগ্রাফি করছেন। এতদিন নিজেদের মধ্যেই তোলা ছবি দিয়ে ওদের কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এবারে ওনারা আটকে গেছেন, কোনো মতেই বইয়ের মানানসই প্রচ্ছদ পাচ্ছেন না। তো সঞ্জনা ওকে বললেন যে তো আপনার কাছে নাকি আপনার সঙ্গে কথা বলা যেতে পারে, যদি পাওয়া যেতে পারে ছবি। আমি তো বললাম হ্যাঁ বলুন, আমাকে ছবির বা আমাকে বইটার বিষয়বস্তু একটু ডিটেলসে বলুন, দেখি আমি কোনো ভিজুয়ালস আমার চোখে ফুটে ওঠে কিনা। উনি তখন বইটার ব্যাপারে বা বইটার যে বিষয়বস্তু সেটা আমাকে একটু ডিটেলসে বলা শুরু করলেন। যত উনি বলছেন, অবশ্য ওনার বলারটাও অনেকটা ক্রেডিটের পিছনে আছে, কারণ উনি যত ভালোভাবে বলেছেন ওই জন্য তত স্পষ্টভাবে আমার যে ছবিটা উঠেছে খুব সহজে। তো উনি বললেন, উনি যত বলছেন আমার মধ্যে এই ট্রাকের পিছনের ছেলেটি গামছা উড়ছে, এই ভিজুয়ালসটা আমার চোখের সামনে ভেসে উঠছে। ওনার বলা মোটামুটি শেষ হলো, আর আমিও ওনাকে বললাম যে মনে হয় আপনার এই বইটার জন্য আমার কাছে ছবি আছে, তো আমাকে 2 দিন টাইম দিন, আমি একটা ডিজাইন করে আপনাকে পাঠাচ্ছি বইয়ের নাম সহ। তো দলীয় পতাকা ও চিদা গাছ, সম্ভবত বইটার নামে এটাই। সরি, আমি বই বা কবিতা টবিতা জাতীয় ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তাই এইভাবে নামটা হয়তো বললাম। এটাই নাম হয়তো, খুব সম্ভবত। আমি ছবির মানুষ, পরিষ্কার কথা, এখানে কোনো রাগ ঢাক নেই। আমি পড়াশোনা করা পাবলিক খুব একটা নেই, অক্ষর আমাকে খুব একটা টানে না। তো যাই হোক, ওনাকে পরের দিন আমি কম্পিউটারে ছবিটাকে বইয়ের ফরম্যাটে ডিজাইন করে, এবং ওনারা স্পেসিফিক্যালি বলেছিলেন ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে হবে, কারণ বইটা সেটাই ডিমান্ড করে। মানে বেশ কোনো অসুবিধা নেই। আমি ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে কম্পোজ করে নাম লিখে ওনাদের পাঠালাম, এবং ওনারা একবার দেখেই ফার্স্ট যে কথাটি বলেছিলেন
যে এই বইটার জন্য এর থেকে ভালো প্রচ্ছদ হতে পারে না। যাক, আমার দারুণ একটা স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম সেদিন। তো তারপর যথারীতি ওনারা সামর্থ্য অনুযায়ী মূল্য দিয়ে ছবিটি নেন এবং সেই বছর কলকাতা বই মেলায় বইটা প্রকাশ পায়। এবং তারপরে ফেসবুকে অনেক ফেমাস লিখিয়ে ছবি আঁকিয়েদের কাছে আমি বইটা দেখি তাদের টেবিলে। সে হয়তো কেউ পড়ছে, কেউ তার টেবিলে আছে, আর প্রচ্ছদটা দেখা যাচ্ছে এটা আমার ছবি। মানে মাঝে মাঝে ভাবলে অবাক লাগে। আরেকটা ইনসিডেন্ট, আমি এরকম র্যান্ডম ফেসবুকে রাত্রিবেলা বসে আছি, তো আমি এই পোস্টটা শেয়ার করেছিলাম যে আমার এটা প্রচ্ছদ হিসেবে ব্যবহার হয়েছে, কলকাতা বই মেলায় আছে, ইত্যাদি ইত্যাদি, যেমন লোকে শেয়ার করেছিল। এবং একজন কবি অরিত্র সান্যাল বলে, উনিও খুব ভালো লেখেন। উনি আমাকে মেসেজ করেন, আরে এটা তোমার তোলা ছবি, এটাই তো আমি এখন পড়ছি। ওনার বাড়ি কলকাতা সাইডে অনেকটা দূরে। আরেকজনের কাছে দেখেছিলাম কৌশিক সরকার, তিনি একদিন বইটা পড়ছেন, ছবি দিয়েছেন, তারও বাড়ি আরেক দিকে। তাদের সঙ্গে আমার কখনো সেভাবে কথা হয় না, চিনি না, জানি না, অথচ এই ছবিটা তাদের টেবিলে টেবিলে ঘুরছে এবং সে বইটির সম্বন্ধে খুব প্রশংসাও করেছে। ব্যাপারগুলো ভারী ইন্টারেস্টিং লাগে আমার। বারবার ওই ছেলেটির কথা মনে পড়ে। ছেলেটির মুখ কিন্তু আমি দেখিনি, শুধু ব্যাক সাইড, তার এই দুটি হাত আর গামছা, মাথার গামছাটা তুলে একটা মুক্তির স্বাদ নিচ্ছে। এগুলো তো আমার, ওর মাধ্যমে আমিও কতটা মুক্তির স্বাদ নিচ্ছি সেটা আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন। মানে কি বলবো, মাঝে মাঝে অবাক অবাক হতে হয়। তারপর তারও বেশ কিছুদিন পর একটি গ্রীষ্মকালে বইমেলা টইমেলা পেরিয়ে গেছে, চুপে ঢুকে গেছে। তো যিনি আমার কাছ থেকে ছবি নিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে আপনার একটা সৌজন্য কপি আছে, আমি কিছুতেই দিতে যেতে পারছি না, সময় করে যাব, আপনার সঙ্গে দেখা করবো, গল্প করবো, ইত্যাদি ইত্যাদি। তো ন্যাচারালি মানুষদের সময় তো হওয়াটা খুব চাপেরই, ব্যস্ত সবাই থাকে। তো এইভাবে অনেকদিন পেরিয়ে গেছে, গ্রীষ্মকাল। যথারীতি আমি আবার আমার উঠোনে বাইরে বসে আছি, বিকেলে একটা কালো গেট আছে এবং ওই যে দেওয়ালে যে ছবিটা আঁকা আছে তার সামনেই আমি বসে আছি, তার রাস্তার দিকে মুখ করে, চুপচাপ, একদম নিঝুম একটা বিকেল, কেউ কোথাও নেই। আমি আমার জানলার দরজার ফাঁক দিয়ে আমি রাস্তাটা দেখছি, যদি কিছু ছবি পাই, যদি কিছু নজরে পড়ে, হাতে তো ফোন থাকেই, আর ফোন ঘাঁটছি, এরকমই বসে আছি। তো রাস্তায় এসে একটা বাইক দাঁড়ালো হঠাৎ, প্রায় সন্ধে হয়ে এসছে কথা। দাঁড়ালো, দিদি আমার দিকে তাকাচ্ছে, দিয়ে বাইকটা রাস্তায় রেখে আমার দিকে এগিয়ে এলেন। বলে, আপনি শুভ্র ঘোষ? আমি বলি, হ্যাঁ। এই যে আপনার সৌজন্য কপিটা সেলিম দা আমাকে দিয়েছিলেন, অনেকদিন আসতে পারিনি, আজকে বাড়ি ফেরার পথে আপনার দিয়ে যাওয়াটা আমার উচিত মনে হলো, অনেকদিন হয়ে গেছে। উনি গেটের ওপার থেকেই আমাকে দরজার ফাঁক দিয়ে বলিয়ে বইটা আমার হাতে দিলেন। বইটা নিলাম এবং টুকটাক যা কথা হলো, দিয়ে উনি চলে গেল। বইটা আমি হাতে নিলাম, দেখছি, আমার হাতে নিয়ে আমার তোলা ছবি প্রচ্ছদে দেখলাম আমার নাম লেখা আছে পিছনে, প্রচ্ছদ শিল্পী শুভ্র ঘোষ, ছাপা অক্ষরে নিজের নাম দেখতে সবসময় ভালো লাগে। এবং মজার ব্যাপার হলো, আমার দেওয়ালের পিছনে ওই ছবিটাই আঁকা আছে এবং সেটার সামনে বসেই এই ছবিটি আমার হাতে এলো। মানে একটা সার্কেল কমপ্লিট হওয়ার মতন ব্যাপার। ভাবি, এই ছেলেটা চাইলেই বেরোতে পারে না, বাধ্য হয়ে বিকেলবেলা একটা রাস্তার ধারে গেটে, বড় একটা কালো লোহার গেটের ভিতরে রাস্তা, এপাশে বসে আছে, ওপাশে রাস্তা, লোকজন যাতায়াত করছে, কিন্তু আমি এই ছোট মুহূর্তটার মধ্যে দিয়ে আমি রাস্তার বাইরে বেরিয়ে গেলাম। এবং শুধু রাস্তার বাইরে নয়, আমি একটা বৃহৎ বৃহৎ জগতে প্রবেশ করি এই সব মুহূর্তের মধ্যে দিয়ে। সেটা বসে বসেই হয়ে যায়, ঘরের ভিতরে বসেই হয়ে যায়, যেটা অনেকে বাইরে বেরিয়ে ঘুরে দৌড়ে ছুটে হয়তো সেই ফিলিংসটা বা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না। ছবি আমাকে বিশাল একটা জায়গা দিয়েছে, একটা ওড়ার জায়গা, একটা উড়ান দিয়েছে। এবং সেই উড়ান আর এই ছবি, যে গামছাটার দিকে ভালো করে তাকালে বোঝা যায় কি তার জেদ, কি তার ইচ্ছে, কি তার খুশি। গামছাটার প্রত্যেকটা ওয়েভে দেখুন, আপনি ফিল করতে পারবেন, নিজের সঙ্গে রিলেট করতে পারবেন, এতটাই জীবন্ত। তার সাথে তার এই রং গেরুয়া। জানি না এই ধরনের মোমেন্ট বা এই ধরনের ছোট ছোট মুহূর্ত আপনারা কতটা এক্সপিরিয়েন্স করেন বা ইম্পর্টেন্স দেন। আমার মনে হয় এগুলোকে আপনারা ইম্পর্টেন্স দেওয়া শুরু করুন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন এবং খুব সহজেই ছোট ছোট মুহূর্তের মধ্যে আপনারা খুশি খুঁজে নিতে পারবেন, ডিপ্রেশন থেকে দূরে থাকবেন, মন খারাপ থেকে দূরে থাকবেন। এই হলো এই ছবিটার আপাতত জার্নি। এবং হ্যাঁ, এই ছবিটা আমার রঙিন ছবির বইতেও জায়গা পেয়েছে অবভিয়াসলি। ওটাও এই ছবিটির এত দিনের মধ্যে যতটা জার্নি এগিয়েছে এই ছবিটার,
তা হচ্ছে ওই ছবির বইটার অবধি আছে। এরপর ইন ফিউচার আরও কত জায়গায় যেতে পারে আমার এখনো কোনো আইডিয়া নেই। গেলে যাবে, না গেলে না যাবে। আমি তো ছোটো ছোটো মুহূর্তগুলো এনজয় করি, এবং তার মূল কাণ্ডারি হচ্ছে এই ছবিটি, এই ছেলেটি, এই মুহূর্তটি। এই হচ্ছে আমার আজকের ছবির গল্প, ফ্রিডম মোমেন্ট, ফিলিং হ্যাপিনেস অফ ফ্রিডম মোমেন্ট। তো আপনারাও জানাবেন আপনাদের এই ধরনের কিছু ছোটো ছোটো এক্সপিরিয়েন্স আপনারা কতটা রিলেট করলেন, বা আপনাদের যারা ছবি তোলেন বা অন্য কিছু করেন বা লেখেন, একটা ছোট মুহূর্ত থেকে তো অনেক বড় একটা গল্প তৈরি হয়, বা ছোট গল্প তৈরি হয়, কবিতা তৈরি হয়। আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটেছে কিনা সেগুলো কমেন্টে শেয়ার করলে আমার ভালো লাগবে। আর এই হচ্ছে বাস, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটার নাম দ্য আনঅফিসিয়াল স্টোরি টেলার বাই শুভ্র ঘোষ। আশা করি আপনাদের ভালো লাগবে, জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প নিয়ে। টেক কেয়ার, ভালো থাকবেন।